এনসিপি প্রমোট করে না। বাট আকবর ভাই এখানে ইম্পর্টেন্ট কথা তুলেছেন। ধরেন আপনার আপরাইজিং এর, আপনি যদি ইফ ইউ লুক অ্যাট দ্য হিস্ট্রি, যে জায়গাগুলোতে আপনি অভ্যুত্থান দেখেন বা রেভলিউশন দেখেন, ইট ডাজন্ট স্টার্ট যে সকালবেলা 9টার সময় একটা বেল দিয়ে শুরু হলো আমার অভ্যুত্থান, তারপর রাতের বেলা 10টায় ডিনার করে তারপর এটা শেষ হলো। কোর্স অফ ইভেন্টস অনেক সময় ওইখান থেকে আমাদের কাছে বলে দেয় বা দেখায় দেয় যে অভ্যুত্থান বা তার পরবর্তী যে ইনস্টেবিলিটি, এইটা কতদিন চলে বা ওই রেসটা কতদিন মানুষের মধ্যে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন যে অভ্যুত্থানে আমার 5 তারিখে ইভেন্টটা ওইটার মাধ্যমে শেষ হয়ে যায়নি, তারপরে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল নিতে সময় লেগেছে, এবং এই সময়টাতে বাংলাদেশের জনগণ নানা জায়গা থেকে নানাভাবে সাহায্য করেছে। কিছু এলিমেন্ট ছিল যারা ওই সময়টাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে ইমপ্রুভমেন্টে তাদের অ্যাকশনস গুলো সাহায্য করে নাই। বাট আমাদের এনসিপি থেকে হোয়াট উই হ্যাভ বিন ভেরি ভোকাল অ্যাবাউট, এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি করতে হবে। দেশে একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়ার মাধ্যমে যে আমাদের নির্বাচন হতে হবে, এবং এটার মাধ্যমে আমাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে একটা স্টেবিলিটির দিকে যেতে হবে। আপনি আরেকটু পরিষ্কার করবেন যে আইন শৃঙ্খলার উন্নতি হতে হবে, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এনসিপি নেতৃবৃন্দকে আমরা অনেক সময় দেখতে পাই ভালোর জন্যই, মানে এটা নিয়ে আমার সাথেও অনেকবার কথা হয়েছে, অনেক কিছু ভালোর জন্যই, হয়তো রাষ্ট্রে ভালো করার জন্যই, কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিতে দেখি। এইটা কি আপনি ঠিক মনে করেন? আপনি উদাহরণ যদি দেন, উদাহরণ ছাড়া ডিফিকাল্ট কনভারসেশন, রাইট? আচ্ছা, আপনাকে উদাহরণ দিলে যে ধরেন এনসিপির নেতারা একজন উপদেষ্টার বাসা থেকে একটা পোষা প্রাণী নিয়ে জব করে খেয়ে ফেলতেছেন এবং বলতেছেন এটা তাকে জানানোর জন্য আমরা এটা করছি। এনসিপির নেতারা আপনাকে ধরেন রাস্তার কার্পেট তুলে ফেলতেছেন, বলতেছেন যে এটা আমরা বোঝানোর জন্য করতেছি। ধরেন এনসিপির নেতারা কোনো একটা স্কুলে ঢুকে, যখন এনসিপি হয় নাই তখন এটা আরও বেশি হয়েছে, প্রথম দিকে আরও বেশি হয়েছে, কোনো একটা কলেজে ঢুকে তার শিক্ষকের বাদে দিতে বলতেছেন। ধরেন এনসিপির নেতারা কোনো একটা জায়গা থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করে দিচ্ছেন, বলতেছেন যে এটা তারা আওয়ামী লীগের নেতাদের জামিন দিয়ে দিচ্ছে, সেজন্য আমাদের বদলায় দিতে হবে। ধরেন এনসিপির নেতারা প্রকাশ্যে প্রতিবাদ করতেছেন কারণ বিএনপি কোনো একটা জায়গায় চাঁদাবাজি করতেছে, বিএনপি চাঁদাবাজি করতেছে, এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু এনসিপি নেতারা সেখানে একটা যদি সুযোগ থাকে তারা যাচ্ছেন, যায় তারপরে তাদেরকে এটাতে বাধা দিচ্ছেন এবং সেটা আবার টেলিভিশনে দেখাচ্ছেন, ক্যামেরা বন্দি করতেছেন। আমরা স্পেসিফিক একটা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করে আগে সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরেন আমি আপনার শোতেই দেখছি হাসনাতের সাথে ইউ হ্যাড আ ভেরি লেন্থি এক্সচেঞ্জ, যে এক্সচেঞ্জের মাধ্যমে আলোচনা হচ্ছিল যে রাস্তার এখানে দুর্নীতির ব্যাপারে হাসনাত মেড আ কল, যে এখানে যে দুর্নীতি হচ্ছে এটা প্রতিবাদ স্বরূপ, একটা প্রতীকী প্রতিবাদ স্বরূপ হচ্ছিল, হি ডিড দ্যাট অ্যাক্ট, এবং সেটা আপনার ওই শোতে পরিষ্কার করছে। এবং এটা আপনি দেখবেন আপনি পরিষ্কার হয়েছেন যে এটা করা ঠিক হয়েছে, আপনি পরিষ্কার হয়েছেন এটা করা ঠিক হয়েছে। আপনি এটা ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সিভিল ডিসওবিডিয়েন্স? আমি যখন ইউকেতে ছিলাম একটা ওই ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রতিবাদ জানানোর জন্য দেয়ার ইজ আ গ্রুপ, ওই গ্রুপ সিভিল ডিসওবিডিয়েন্স এর মাধ্যমে দে ব্রিং অ্যাটেনশন টু আ সিচুয়েশন ইন দ্য সোসাইটি, যে এই সিচুয়েশনটা আর চলতে পারে না। ফর এক্সাম্পল তারা যখন প্রতিবাদ করছে নিয়মতান্ত্রিক ভাবে যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমাদের নীতি নির্ধারকদের মনোযোগ দেওয়া প্রয়োজন, এবং নীতি নির্ধারকরা এই দিকে মনোযোগ দিচ্ছে না, একের পর এক এমন পলিসি হচ্ছে যে পলিসির মাধ্যমে দিনের পর দিন আমাদের পরিবেশটা ধ্বংস হচ্ছে। তখন কিন্তু দে হ্যাভ টেকেন আ ফর্ম, যে ফর্মের মাধ্যমে অ্যাটেনশনটা নেয়ার জন্য দে ট্রাই টু ডু দ্যাট অ্যাকশন। হাসনাত আপনাকে ওইটা এক্সপ্লেন করছিল যে আমাদের দুর্নীতিটা, কারাপশনটা এমন পর্যায়ে আমাদের আপনি সিভিল ডিসঅবিডিয়েন্সের একটা কথা বলছেন, তো আপনি মনে করেন যে, মানে আমার প্রশ্ন সরল, আপনারা বিপ্লব করছেন, বিপ্লব করবেন, বিপ্লব দিয়ে আপনারা বাংলাদেশটাকে ঠিকমতো করতে চাইছেন, আমার প্রশ্ন সরল, আপনি কি মনে করেন যে এটা ঠিক ছিল? মানে আপনি কিন্তু ক্লাইমেটের ক্ষেত্রে, সিভিল ডিসঅবিডিয়েন্সের ক্ষেত্রে আপনি একটা অন্য বড় আলোচনা আপনি নিয়ে আসছেন, বড় প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে, আপনি মনে করেন যে বাংলাদেশের ক্ষেত্রে ঠিক আছে, এটা ঠিক ছিল এবং এটা এখনো ঠিক আছে? আমি আপনাকে যেটা বলছি, সিভিল ডিসওবিডিয়েন্স ইজ আ ফর্ম অফ প্রোটেস্ট, এটা অ্যাজ আ ডেইলি রুল। হাসনাত আব্দুল্লাহ প্রতিদিন সবগুলো আইন ভাঙছে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আপনার দুর্নীতি আমাদের এতখানি গ্রাস করেছে, আমাদের রাস্তাঘাট গুলা যে তৈরি হচ্ছে
সেই জায়গাগুলো দুর্নীতির কারণে সেই রাস্তাঘাট বানানোর পরে আপনি 10টা দিনও চলছে না, এবং এটা দিনের পর দিন চলছে, রাইট? এটা রাষ্ট্রকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিচ্ছে, পাবলিক মানির ক্ষতি হচ্ছে। এবং এই জায়গায় এটা হাসনাত আব্দুল্লাহ কিন্তু প্রতিদিন যে এটা তোলার জন্য বলছে না, তোলার জন্য করছে না, ইটস আ ফর্ম অফ সিভিল ডিসওবিডিয়েন্স, যেটার মাধ্যমে সে প্রোটেস্ট করছে। ইটস আ ফর্ম অফ প্রোটেস্ট, এবং সেটা হিসাবে ইটস ফাইন। আপনি ইউ উড গেট plenty of examples across the world, না plenty of examples across the world এর কথা আমি বলতেছি না, আপনি মনে করতেছেন এটা ঠিক আছে across the world তো আমি যে বললামই তাই না, জি আপনি এটা ঠিক আছে স্পষ্ট করে বলুন, এটা ঠিক আছে, জি আমি আপনাকে স্পষ্ট করে নো আপনি জাস্ট এক কথাই নেবেন না, আমি কথাটা আমি স্পষ্ট করছি। সিভিল ডিসওবিডিয়েন্স প্রতীকী প্রোটেস্ট হিসাবে এটা তো ঠিক আছে। কে কোয়ালিফাইড এই প্রতীকী এটা করার জন্য? শুধু এনসিপি না আমরা সবাইও করতে পারবো? আপনি প্রতীকী প্রোটেস্টের যেটা সিভিল ডিসওবিডিয়েন্স এবং প্রতীকী প্রোটেস্টার, এটা কনসেপ্টটা দেখলেই বুঝবেন। ইটস নট কলিং ফর এভরিওয়ান টু ডু দ্যাট। আচ্ছা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এটা হচ্ছে না। হাসনাত আব্দুল্লাহ কালকে যদি রেড লাইটটা ক্রস করে চলে যায়, রাইট, ওইটা একটা হচ্ছিল একটা প্রতীকী প্রোটেস্ট হিসেবে দেখছেন। আমি জানবো কেমনে গেছে কিনা? আপনি তো পুলিশ না, আপনি কিভাবে জানবেন? আপনি দেশের পুলিশ জানবে, রাইট? আপনি কিভাবে জানবেন? তো সেই জন্য এই সিভিল ডিসওবিডিয়েন্সটা এটা চলতে পারে, মানে 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 আপনি মনে করতেছেন যে এটা করা উচিত বা এটা একটা ফর্ম অফ প্রোটেস্ট, এটা একটা হইতেই পারে? ইটস এস্টাবলিশড প্রিন্সিপাল, ইটস এক্সারসাইজড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমি তো সেটাই বলছি, আমি জাস্ট মনে করছি না। ওকে, আই এম গিভিং আপ এন এস্টাবলিশড প্রিন্সিপাল। এস্টাবলিশড প্রিন্সিপাল, আমার মনে হয় যে আমি আশা করব যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন, এটা মানে আমার একটা আশা। আপনি যদি অন্য, হ্যাঁ, আমার ধারণা যে আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি, আমার অডিয়েন্স শুনতে পাচ্ছে, তারা এই সোর্সে দেখতে পারবে, দে ক্যান ফ্যাক্ট চেক, আপনি ফ্যাক্ট চেক করে আপনার পোস্টে আবার লিখতে পারবেন। না আমার পোস্টে লেখার দরকার নাই, আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন, এটা আমি আশা করতেছি। তাহলে আপনি অন্যান্য ঘটনাগুলি কি নিয়ে কি বলতে চান? যে ধরেন এই যে প্রোটেস্টের একটা এস্টাবলিশ ফর্ম আপনি যেটা বলতেছেন, সেটা যদি আমরা করতে থাকি এটা আমাদের জন্য ঠিকঠাক হবে, মানে যেহেতু আপনি ইউএসএ তে কখনো দেখেন সিভিল ডিসওবিডিয়েন্স প্রতীকী প্রোটেস্ট? আমি সিভিল ডিসওবিডিয়েন্স দেখছি, সিভিল ডিসওবিডিয়েন্স দেখি নাই, আমি তো সেরকম বলি না। আমি বলছি যে এটা বাংলাদেশের জন্য, আমি বাংলাদেশের জন্য এটা ঠিকঠাক আছে কিনা। ধরেন আপনিও করলেন, আমিও করলাম, আমরা সবাই মিলে করলাম, ঠিকঠাক নাকি শুধু আপনারা করলে ঠিকঠাক? মানে আমি সেইটা বুঝতে চাইছি। আপনার দিস ইজ দ্য মিসকনসেপশন। এই জায়গায় বাংলাদেশ কি প্রতিদিন মানুষ অভ্যুত্থান করবে? প্রতিদিন কি মানুষ যে রাস্তায় নেমে যে পুলিশের সামনে যে এরকম করে তর্ক করবে ডে টু ডে লাইফে? পিপল উডন্ট ডু দ্যাট, রাইট? মানুষ এটা করবে না। এখন আপনি এটা নিয়ে আমাকে বলতেছেন এনসিপি বা যারা হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, তারা যে গত বছরের জুলাই মাসে, অগস্ট মাসে রাস্তায় নেমে গিয়েছিল, পুলিশকে চ্যালেঞ্জ করেছে, তারা এটা কিভাবে করলো? হাউ ক্যান দে ডু দ্যাট? এটা কি এখন তার মানে বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো সময় প্রতিদিন এটা যে করতে পারবে? তার কি কোনো আইন মানবে না? তার সংবিধান কি কোনো মানবে না? আমি কিন্তু এই কথার উত্তর আপনার কাছে কি হবে? আমি বলি জনাব সাইফুল্লাহ, আমরা 15 বছরের একটা দুঃশাসন ঠেকাইতে আপনাদের নেতৃত্বে রাস্তায় আমরা এই আন্দোলনটা দেখছি, গণ অভ্যুত্থান দেখছি। আমাদের নেতৃত্বে না, ছাত্র জনতার, আমাদের মানে সবার নেতৃত্বেই ছিল আর কি। মানে সেইটা মানে আমাদের বলতেও পারবো না আমি, নাকি মানে আপনাদের বলতে না, বলতে পারেন। তো সেইটার ক্ষেত্রে আমি শুধু এইটাই জানতে চাইতেছি, এটা কতদিন আর কন্টিনিউ করবে এই সিভিল ডিসওবিডিয়েন্সটা? অনলি বিকজ আমরা একটা গণ অভ্যুত্থান করছি, সেজন্য আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারবো? আমি আরো কয়েকটা উদাহরণ দিলাম আপনাকে। আমি দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় যে কোনো সময়ে, যেমন ধরেন বাংলাদেশের কারা বিচার করবে কারা বিচার করবে না, সেইটা একটা মবের মাধ্যমে ঠিক করা হচ্ছে। সেটাকে আবার মবও বলা যেতেছে না, সেটাকে বলা হইতেছে যে না এটা তো এখন এরকম। আমরা দেখব যে একটা বাহিনী সম্পর্কে একটা বলা হচ্ছে, আমরা দেখব যে উপদেষ্টার বাসা থেকে একটা পোষা প্রাণী নিয়ে খাইয়ে ফেলা হইতেছে। আপনার এখানেই নাসির আপনাকে চ্যালেঞ্জ করছিল। চ্যালেঞ্জ করে নাই, ও আমাকে বলছে আপনি তো বেক্সিমকো থেকে টাকা নিছেন, তাহলে আমি পোষা প্রাণী খাইলে অসুবিধা কি? না, আপনার সাথে ওই আলোচনাই বলছিল যে আপনি কোন সোর্স থেকে পাইছেন, যে সোর্স থেকে পাইছেন সোর্সটা ভেরিফিকেশনের জন্য। আপনি যেটা ব্রডার পয়েন্টে আসি, এটা লেটস নট হচ্ছিল এই আলোচনাটা ব্রডার পয়েন্টে তো আমরা আলোচনা করার চেষ্টা করছি যে ল এন্ড অর্ডার সিচুয়েশনটা আমরা কিভাবে হচ্ছিল আমরা ডিল করব, রাইট? দেখেন, ইফ ইউ লুক এট ইট, আমাদের সোসাইটিতে অনেকগুলা চর্চা আছে, অনেকগুলা আচার আচরণ আছে, যে আচার আচরণ গুলা আমাদের সোসাইটিকে একটা ভালো দিকে নিচ্ছে না। এখন এই জায়গায় আপনি এই জন্য দেখেন বিভিন্ন সময় আপনি যেটা দেখছেন এটাকে সিমটমটা হচ্ছে
যে আপনার বিভিন্ন ধরনের অন্যায় আছে, অন্যায়ের আমরা কিভাবে প্রতিবাদ করব, অন্যায়টা আমরা কিভাবে সমাধান করার চেষ্টা করবো। ইউ অলসো লুক এট দ্য ইন্টেনশন দেয়ার, এবং সেটার উপরে ভিত্তি করে আপনি চেষ্টা করছেন অ্যাটেনশনটা ড্র করার জন্য। এইখানে এই অন্যায়টা আমাদের থামাতে হবে। আপনি হাসনাত আব্দুল্লাহ যখন ওই ইভেন্টটা আপনি দেখছেন যে ওইখান থেকে রাস্তায় হচ্ছিল সুরকি তুলে ফেলার, ওইখানে ইজ হি ডুইং দ্যাট এভরি ডে? সে প্রতিদিন এটা করছে না, ওইটাতে অ্যাটেনশন আসছে, দ্যাট প্রবলেম হ্যাজ বিন সলভ। কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে আরো অন্য জায়গায় এই প্রবলেমটা চলতেই আছে, রাইট? আমাদেরকে সবাইকে একসাথে করে মিডিয়ার কাজ করতে হবে। ইটস অলসো ফেলিয়ার অফ মিডিয়া, ইটস আ ফেলিয়ার অফ পলিটিশিয়ানস। আমাদের যারা সাধারণ নাগরিক আছি, আমরা প্রতিদিন এই জিনিসটাতে এনাফ হচ্ছিল, আমরা অ্যাটেনশনটা নিয়ে আসছি না। এই জন্য মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অ্যাটেনশন নিয়ে আসতে হয় অ্যাবাউট দ্য প্রবলেমস দ্যাট উই সি, সোশ্যাল ইলস যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলোকে অ্যাটেনশন নিয়ে আসা, সমাধান করার চেষ্টা করা। আমরা কিন্তু প্রতিবাদ বন্ধ করে দেওয়া চলবে না। প্রতিবাদ মাঝে মাঝে অভিনব কায়দায় হবে, যেটা আপনার অ্যাটেনশনটা এখানে নিয়ে আসতে পারে, মাঝে মাঝে ওইভাবে হবে না। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ দিই। আমরা একটু আবার যাই জনাব আকবর হোসেন আপনার কাছে। জনাব আকবর হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিপক্ষে, কিন্তু সেইটার জন্য তারা একটা বাংলাদেশ আইনে যেহেতু মৃত্যুদণ্ড আছে তারা সেটার বিপক্ষে কথা বলবে, এটা অনেকটা স্বাভাবিক। কিন্তু আপনি দেখেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কোনোটি বা অনেকেই, আমি যদি অনেকগুলাই যদি আমি বলি যে বিচার এবং রায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন আপনি কি এই বিচার প্রক্রিয়া এবং রায়ের স্বচ্ছতা বিষয়ে কোনো ঝামেলা দেখেন না? মানে আপনি মনে করেন যে এটা ঠিকই আছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা পাস করে? হ্যাঁ, আমি আসলে লিগ্যাল এক্সপার্ট নই। এটা আসলে যে আইনগত ব্যাপারটা, ওটা নিয়ে আমি হয়তো অত খুঁটিনাটি বলতে পারবো না। বাট আমার কাছে যেটা, আমি অবজারভেশন গুলো বলতে পারবো যে যখন এই ট্রাইব্যুনালে এই বিচার কাজগুলো শুরু হয়, দেখুন এখানে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন বাংলাদেশে মৃত্যুদণ্ড আছে সর্বোচ্চ শাস্তি হিসাবে, এটা বাংলাদেশের ল। সুতরাং আদালত কোন ধরনের রায় দিবে সেটা আদালতের এখতিয়ার। আদালত যেটা মনে করেছে, আদালত সেই রায়টুকু তারা দিয়েছেন। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা আছে তারা কিছু প্রশ্ন তুলেছে বলে আপনি বলছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো তারা সেই প্রশ্ন কে কিভাবে তুলেছে আমি কয়েকটা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিচারের এখানে যে ব্যাপারটা ঘটেছে যে 5ই অগস্টের পরে এই মামলাগুলো দায়ের হওয়া, এরপর এগুলোর চার্জ ফ্রেম হওয়া, এগুলোর শুনানি হওয়া, বিচার কাজ হওয়া, একটা দ্রুত গতিতে সেটা গেছে। কারণ হচ্ছে যে এই বিচার নিয়ে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল, কারণ এতগুলো মানুষ মারা গেছে এবং এটার কোনো বিচার হবে না, এটা কেউই এক্সপেক্ট করে না। এটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো এক্সপেক্ট করে না। আপনি দেখবেন যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন তারা কিন্তু অলরেডি বলেছে যে এই বিচারের মাধ্যমে এটার যারা ভিকটিম, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হয়েছে এই বিচারের মাধ্যমে। এখন প্রশ্ন দেখেন, যে কোনো প্রশ্ন বিচার নিয়ে আপনি প্রশ্ন তুলতে চাইলে প্রশ্ন তুলতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা কতটা অ্যাকসেপ্টেবল। এখন সেই অ্যাকসেপ্টেবিলিটির তর্কটা আমরা কিভাবে করব? যেমন আমরা যদি মানবতা বিরোধী অপরাধের যে বিচারগুলো দেখি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, যেগুলো দ্য হেগে অনুষ্ঠিত হয়, বা অনেক সময় দেখুন রুয়ান্ডায় স্পেশাল ট্রাইব্যুনাল হয়েছে, সিয়েরা লিওনের ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে এগুলো, কিন্তু সেগুলো কিভাবে পরিচালিত হয়েছে? প্রফেসর ইউনূসের সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট, তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াটাকে ওপেন করে দিয়েছে। এই বিচারটাকে, এটা কিন্তু কোনো ক্লোজ ডোর মানে বিচার প্রক্রিয়া এখানে ছিল না, সবাই এটা অবজার্ভ করতে পেরেছে। এখন সেই অবজারভেশন গুলো, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম হতে পারে। আর এই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, মানবাধিকার লঙ্ঘন যেটা ব্যাপকভাবে হয়েছে, এটার ডিজিটাল যে এভিডেন্স, এটা এতই ব্যাপক এবং এটা এতই রিসেন্ট যে এটা প্রমাণ করার জন্য খুব বেশি গলদঘর্ম হতে হবে না। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দিই, যে সুপেরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে আমরা যেটা দেখি, যেটা শেখ হাসিনার যে নির্দেশ দেওয়া, যেটা বিবিসি তার ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটাকে তারা ভেরিফাই করে তারা বলেছিল যে এটা শেখ হাসিনারই কণ্ঠ এবং সেটাকে অথরাইজ করেছে। এবং আমি বিবিসিতে 19-20 বছর কাজ করেছি এবং আমি যতটুকু দেখেছি যে বিবিসি একদম এই ধরনের বিষয়, যেগুলো হাইলি কন্টেনশিয়াস বিষয়, যে একজন ব্যক্তি সম্পর্কে তারা একটা বিষয় বলছে যে কিনা একসময় সাবেক সরকার প্রধান ছিল, তারা নিশ্চিত না হয়ে, ফরেনসিক এভিডেন্স না নিয়ে, সেগুলোকে ক্রস চেকিং না করে এটা তারা বলবে না।
এটা তারা বলতো না। এবং এই বিচার 5ই আগস্টে কি ঘটে গেছে সেটা কিন্তু ইউএন এর যে হিউম্যান রাইটস কাউন্সিলের রিপোর্টেও সেটা আছে। সুতরাং এতগুলো এভিডেন্স যেহেতু পাশাপাশি আছে, সেগুলো থাকার পরে আদালত সেগুলোকে বিবেচনায় নিয়ে যে রায় দিয়েছে, সেটার স্বচ্ছতার ক্ষেত্রে ব্যত্যয় কোথায় ঘটেছে এটা ঠিক আইনগত অত খুঁটিনাটি বিষয় আমার জানা নেই। কিন্তু আপনি যদি আমাকে বলেন বা যে আপনি কি মনে করেন যে আপনি এটাকে স্বচ্ছভাবে দেখছেন কিনা, অফকোর্স আমি সেটা স্বচ্ছভাবে দেখছি। কারণ যেখানে আপনি অনেক এভিডেন্স খোঁজার দরকার নেই, বাংলাদেশে শত শত মানুষ মারা গেছে, এটা তো সত্যি, এবং শেখ হাসিনা একটা নির্দেশ দিয়েছিল, এটাও সত্যি। যদি এই দুইটা বিষয় আমরা বিবেচনা নেই, তাহলে তো আদালত যেটা রায় দিয়েছেন সেটা আদালত তার মতো করে রায় দিয়েছেন। বাট হ্যাঁ, আদালতের রায়কে বাংলাদেশের মানুষ ওয়েলকাম জানাচ্ছে, আমি সেটাই দেখছি। সুপিরিয়র অথরিটি কথা আপনি যেটি বলছিলেন, যে আমরা কিন্তু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরের পুলিশের বড় কর্মকর্তাদের দেখছি যে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়, তারাও তখন মানে বড় ধরনের বা যেটাকে বলা হচ্ছে লেথাল ওয়েপন তারা ব্যবহার করবেন, ওরকম একটা ঘোষণা তারা দিছেন, ঢাকার কমিশনার, তার আগে চট্টগ্রামের কমিশনার। তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে কি এটা সুপিরিয়র অথরিটি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তারা কি এটার জন্য দায়ী থাকবেন? আপনার কাছে কি মনে হয়? খালেদ ভাই, এটার কনটেক্সটটা কিন্তু অ্যাবসলিউটলি আমি জানি কনটেক্সটটা ডিফারেন্ট, কারণ জুলাই অগাস্ট মাসই শেখ হাসিনার একমাত্র অপরাধ নয়, তিনি 15 বছর ধরে ক্রমাগত অপরাধ করে এসেছেন, গুম করছেন, খুন করছেন, তারপরে হচ্ছে যে বেআইনিভাবে বিভিন্ন মামলা করে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছেন। এটা কিন্তু তার একক বা এক মাস অপরাধ না। আমার শুধু প্রশ্ন, এই ক্ষেত্রে সুপিরিয়র যে রেসপন্সিবিলিটি, সেই সুপিরিয়র রেসপন্সিবিলিটি এই সুপেরিয়র রেসপন্সিবিলিটির ব্যাপারটা তখনই আসে, সরকার প্রধান হলেই যে আপনার উপর সুপেরিয়র রেসপন্সিবিলিটি চলে আসবে ব্যাপারটা তা না। কিন্তু এই কিলিং গুলোকে আপনি অথরাইজ করছেন কিনা, আপনি কি সেটা অথরাইজ করছেন? আমরা শেখ হাসিনাকে কি শুনেছি বলতে যে হ্যাঁ হেলিকপ্টার থেকে গুলি করো, এইটা করো, হ্যাঁ ওইখান থেকে সরিয়ে দাও। আপনি যখন কিলিং কে অথরাইজ করছেন, সেটা তখন সুপেরিয়র রেসপন্সিবিলিটির ভেতরে পড়বে। আর আপনি অ্যাজ এ হেড অফ দ্য স্টেট অর হেড অফ দ্য গভর্নমেন্ট, যে ফরম্যাটে আমরা বলি না কেন, যদি আপনি সেটাকে অথরাইজ না করেন, আপনি যদি সেই নির্দেশনা না দিয়ে থাকেন, যদি কোনো অফিসার তার নিজের বাড়াবাড়ি স্বরূপ সেটা করে থাকে, বা সেখানে তার অতি কোনো উৎসাহ থাকে, বা সেখানে তার কোনো ভূমিকা থাকে, এটা অ্যাবসলিউটলি তার উপরেই বর্তাবে। কিন্তু এটা দেখতে হবে যে ওই কথাগুলোর কারণে বা ওই অ্যাক্টিভিটির কারণে ক্রমাগত ব্যাপারগুলো ঘটছে কিনা, এবং রাষ্ট্র সেখানে নীরব ভূমিকা পালন করছে কিনা। দ্যাট it comes to superior responsibility. আমরা তো এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন শুনি নাই। এটা তো হইতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চলে যাবেন তখন কোনো একটা ফোন তার আবিষ্কার হবে, যেটার মধ্যে থেকে হচ্ছে যে আমরা তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে আমাদের এখন অ্যাক্সেস নাই। এখন যেমন শেখ হাসিনার ফোনে আমাদের অ্যাক্সেস আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনে তো অ্যাক্সেস নাই। আমি শুধু আমার কেসটা আপনার কাছে রাখার জন্যই করতেছি, যে আপনি যে বললেন এন্ডোর্স করতেছি, আমরা জানবো না। হ্যাঁ আমি বলি খালেদ ভাই, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে কি হইলে কি হইতে পারতো, এটা হচ্ছে একটা বিষয়, আমরা সেদিকে না যাই। ওকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন পলিটিক্যাল অ্যানালিসিস করি, সেখানে কিন্তু কিছু অ্যানেকডোটাল এভিডেন্স কে আমরা বিবেচনায় নেই। আপনি হয়তো এটা সরাসরি এভিডেন্স না, বা আইনের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, খালেদ সাইফুল্লাহ আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিছু অ্যানেকডোটাল এভিডেন্স বলা হয় যে আপনি ডটগুলোকে কানেক্ট করবেন, যে আপনি এই কাজ করেছেন, এই কাজ করেছেন, এই কাজ করেছেন, সো এই 3টা কাজের কারণে আপনার এই কাজটা হয়েছে। সরাসরি আপনি ওই কাজটা করেননি, আপনি ওই 3টা কাজ চারপাশে করেছেন বলে আপনার 4 নম্বর কাজটা ঘটেছে। সো আমরা যদি সেই অ্যানেকডোটাল এভিডেন্স গুলো দেখি, তাহলে কি এখনো পর্যন্ত ফোন কলস লিক হোক বা না হোক, আপনি বলছেন যে কি হইলে কি হইতে পারিত, সেটাকে আমরা বিবেচনা না দিয়ে অ্যানেকডোটাল এভিডেন্স কি সে কথা বলে? ওকে, আপনি অ্যানেকডোটাল এভিডেন্সের কথা আপনি বলতেছেন। আমি আরেকটু বেশি করে বলতে চাই যে মানে 15 বছর ধরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তিনি নানা ধরনের নানা ফরম্যাটে এমন অনেক কিছু করছেন, যেটা সংবিধানে ভায়োলেশন করছেন, যেটা মানবাধিকারে ভায়োলেশন করছেন, সেটা অনেক কিছু ভায়োলেশন করছেন। কিন্তু আমার কথা ছিল যে এই বিচারের রায়টার বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয়েছে কিনা আপনি মনে করতেছেন সেটা স্বচ্ছ হয়েছে। আপনি বিবিসির কথা বলতেছিলেন যে বিবিসি আসলে এগুলি ব্যাপারে খুবই সাবধান থাকে। আমরা জানি যে বিবিসির এই ব্যাপারে খ্যাতি রয়েছে, কিন্তু বিবিসি আবার ভুলও করে। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে যে তারা ভুল করছিল, তারা এত বছর পরে আইসাও তারা এটার ব্যাপারে আপনি জানেন যে তারা আসলে প্রত্যেক করছেন, অনেক কিছু করছেন। হাওয়েভার আমি প্রশ্নগুলি করে রাখলাম আর কি। আমি একটু আবার জনাব খালেদ সাইফুল্লাহ আপনার কাছে আসি। জনাব খালেদ সাইফুল্লাহ, মানে মুশকিল হচ্ছে যে আপনারা তো অনেক বেশি জনপ্রিয়, মানে এটা মুশকিল, এটা আনন্দেরই খবর। মানে আপনাদেরকে কোনো প্রশ্ন করলে এটা হচ্ছে যে খুবই
অনলাইনে খুবই গালাগালির বন্যায় ভেসে যেতে হয় আর কি। কিন্তু সেটা হলো যে আমি আবারও আপনাদের বলি যে মানে আমি আমার কোনো পার্সোনাল এজেন্ডা নাই, কিন্তু যেটা আমি বুঝতে চাই সেটা আমাকে একটু যদি বলবেন যে এনসিপির যে রাজনীতি, সেই রাজনীতির মূল সুরটা কি আমাদের কাছে এখন পরিষ্কার কিনা। যেমন কয়েকদিন আগে আমরা শুনতে পাইলাম যে এনসিপি আসলে বিএনপির সাথে একটা জোট করার একটা চেষ্টা করতেছে, এবং সেটা কে বললো? এনসিপির ভিতরে লোক, আপনাদের খুব কাছাকাছির লোক, যারে মানে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের খুব প্রথম সারিতে ছিল জনাব আব্দুল কাদের। আমরা রিফাত রশিদকে শুনলাম যে সেটা বলতে। আপনিও কিছুক্ষণ আগে বললেন যে আপনি কোট করতে। রিফাত রশিদ সাহেব কিন্তু ওই এর আগেও আরেকটা কথা বলছেন, যেটার হচ্ছে উপদেষ্টার পোষা প্রাণী নিয়ে যে কথা আমি বলতেছিলাম। যাই হোক, আমি বলতে চাই যে এনসিপির এই অবস্থানটা আমরা শুনতেই এখন আবার শুনতেছি যে এনসিপির সাথে জামায়াতে ইসলামের একটা প্যাক্ট হইতে পারে, এবং সেই ব্যাপারেও একটা ভালো চেষ্টা করা হইতেছে। আপনাকে একটু বলবেন যে আসলে মানে প্যাক্ট যার সঙ্গেই হোক, কিছু কিছু বিষয়ে আপনাদের অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন, যেটা হচ্ছে আপনারা কি ধরনের সরকার করবেন, এই নারীদের চলন বলন, পোশাক, পেশাগত জীবন নিয়ে জামায়াত, বিএনপি, খেলাফত মজলিস যেমন যার যার অবস্থান পরিষ্কার করতেছে, আপনারা এই ব্যাপারে পরিষ্কার বলবেন কিনা। ঢাকায় যে আহমদিয়া বিরোধী একটা বড় সমাবেশ হয়েছে, এসব নিয়ে আপনারা কিছু ভেবেছেন কিনা। এই ডক্টর ইউনূস সরকার যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে চাইছিল, সেটা বাতিলে আপনারা খুশি হয়েছেন কিনা। মানে এগুলির ব্যাপারে আপনারা একটু, ডক্টর ইউনূস সরকার যে আবার একটা বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চাচ্ছেন, এইগুলির ব্যাপারে আপনাদের অবস্থানটা কি আসলে, এটা যদি একটু বলতেন, মানে সার্বিকভাবে আপনাদের রাজনীতিটা একটু বোঝার জন্য যে আপনারা আসলে কোন দিকে আছেন। জনাব খালেদ সাইফুল্লাহ। খালেদ ভাই, আপনি প্রশ্ন এতগুলা একবারে দেন, এটা আমার হিউম্যানলি আমার পক্ষে পসিবল না সবগুলা করা। আমি একটা করে আসি, আমি জাস্ট উদাহরণ না দিয়ে আমি আই গট ঠিক আছে, আপনি এবার এই কথা বললে মনে হয় যে আমি মানে প্রশ্নটা মানে আপনি না গুড ঠিক আছে, ইটস গুড। আমি এইগুলো বলছি, আমি একটু এই আমরা বললেন না অনেকে, আমি জাস্ট আগের ধরে খুব কুইকলি ড্রয়িং আ কনক্লুশন। আমাদেরকে অনেকে বলে যে বিকজ আমাদের মধ্যে অনেকে অনেক পপুলার, এই জন্য একটু বেশি রেসপন্সিবিলি আচরণ করা লাগবে। আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। এবং ওই জায়গা থেকেই আমি সিম্বলিক প্রোটেস্টের কথা বলছিলাম। অ্যাজ লং অ্যাজ আপনি সিম্বলিক প্রোটেস্ট করছেন, যেটার মাধ্যমে অন্যর ক্ষতি করছে না বা অন্যর হার্ম হওয়ার সম্ভাবনা কম, ইন্টেনশনটা ইজ রাইট, এই জিনিসগুলো সাধারণত লার্জলি কোর্ট থেকেও হচ্ছে ডেমোক্রেটিক প্রোটেস্টের মধ্যে ধরে। সেকেন্ড হচ্ছে ওই রায় নিয়ে আলোচনা করছিলেন, আমি জাস্ট একটু সময় নিব এটা নিয়ে আলোচনা করার জন্য। এবং এটা আমার আপনার এনসিপি কেমন রাজনীতি করে বা আইডেন্টিটিটার ক্ষেত্রেও একটা টাচ করবে। সেটা হচ্ছে আমাদের, আপনি জানবেন আমাদের এনসিপির একদম যখন শুরু হলো তখন থেকে আমরা তিনটা শব্দ বারবার বলছি, যে আমাদের বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ, যেটা এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। গণতান্ত্রিক উত্তরণ মানে গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, নতুন কনস্টিটিউশন হবে, তার মাধ্যমে আমরা আগাবো। আমরা সংস্কারের ব্যাপারে একটা জায়গায় আছে দেশ, হয়তো আমাদের এই শোতে পরে আলোচনা করলে এখানে আলোচনা আসতে পারে, একটা জায়গায় যাচ্ছে দেশ। হোপফুলি রাজনৈতিক দলগুলার শুভবুদ্ধির উদয় হবে, এটার মধ্যে একটা সমাধানের দিকে আমরা যাব। বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কিছু ছিল না, আমরা যখন এই বিচারের রায় এসেছে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলা যে বিভিন্ন কনসার্ন গুলা জানিয়েছে, তার মধ্যে দুইটা জিনিস ডিফারেন্সিয়েট করা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডেথ পেনাল্টি। আমি ব্যক্তিগতভাবে ডেথ পেনাল্টি অপোজ করি, একদম ব্যক্তিগতভাবে যদি বলি, বাট বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তো ডেথ পেনাল্টি আমাদের একটা